বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দু বা টক অব দ্য কান্ট্রি কে হতে যাচ্ছেন বঙ্গভবনের বাসিন্দা বা 23তম রাষ্ট্রপতি। বিএনপির পক্ষ থেকে এখনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইতিমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নাম ঘোষণা করেছে। পরাজয় নিশ্চিত জেনেও 11 দল প্রার্থী দেওয়ার 35 বছর পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন নজির। 1991 সালের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ধারা চলে আসছে, এবার তা ভাঙতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরেই পর্দার আড়ালে শুরু হয়েছে এক চরম মনস্তাত্ত্বিক দাবা খেলা। যে জামায়াত আর বিএনপি বছরের পর বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আজ বঙ্গভবনের চাবি কার হাতে যাবে তা নিয়ে তারা মুখোমুখি। জামায়াত জোটের হঠাৎ কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা কি কেবল একটি চমক, নাকি বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার এক নতুন কৌশল? অন্যদিকে সংসদের একক চালকের আসনে থাকা বিএনপি কি এই চালের পাল্টা কোনো কিস্তিমাত তৈরি করে রেখেছে? ক্ষমতার এই নতুন সমীকরণে এটি কি দুই দলের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে কোনো নতুন দোস্তি? সর্বোপরি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি নয়া চমক আসতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি, আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং আমাদের সাথে যুক্ত হবেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, রাষ্ট্রপতি নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচনার বিষয়, যেটি কেন্দ্রবিন্দুতে আছে, মানে কে হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। ইতিমধ্যে আপনিও নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন গণমাধ্যম একটি নাম প্রায় নিশ্চিত করে বলার চেষ্টা করছে। আমরা আসলে এখনো সেই নিশ্চিত তথ্য পাইনি, যেহেতু বিএনপির পক্ষ থেকে এখনো অফিসিয়ালি সেই নামটি আসলে তারা ঘোষণা করেন নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেককেই বলার চেষ্টা করছেন তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে জামায়াত ইসলামী আবার তাদের পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি কে হতে পারেন সেরকম প্রার্থীর মনোনয়ন জায়গায় তারা একটি নাম বলেছে, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। এবং এই যে আসলে দ্বন্দ্বটা আসলে কোথায় গিয়ে ঠেকবে, নাকি এই দ্বন্দ্বটা শুধুই আসলে রাজনৈতিকভাবে এক ধরনের কৌশল? না, এটাকে আমি দ্বন্দ্ব হিসেবে মনে করি না। যেহেতু জামাতে ইসলামী 11 দলীয় জোট, তাদের পার্লামেন্টে তারা বিরোধী দল, সুতরাং তারা তাদের পক্ষ থেকে একজন প্রার্থী দিতেই পারেন। তো বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন আমি কোনো নাম নিয়ে স্পেকুলেট করতে চাই না। অনেকে করবেন, হয়তো আমাদের মিডিয়ার কাছে অনেক তথ্য থাকে, বাট এই সব তথ্য তো আমাদের কাছে আসে না। তো বাংলাদেশের বর্তমান সংবিধান এবং যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে আপনি এক কথায় বলে দিতে পারেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি। এবং সেটা বিএনপি যাকে নমিনেট করবে, যেহেতু প্রধানমন্ত্রী ঠিক করছেন, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো বিএনপি যাকে নমিনেট করবে উনি রাষ্ট্রপতি হবেন। ভোটের হিসাব তো তাই বলে, কারণ আমাদের যে ব্যবস্থা আছে তাতে তো 2/3 বেশি মেজরিটি বিএনপির কাছে আছে, সুতরাং ওই ভোট তারা পেয়ে যাবেন। জামাত যে প্রার্থী দিয়েছেন, ওনারা জানেন ওনাদের কত ভোট আছে, তো সেই ভোটগুলো হয়তো উনি পাবেন। এবং এখানে তো ফ্লোর ক্রসিং করার কোনো সুযোগ নেই, যেহেতু 70 অনুচ্ছেদ নিয়ে আমরা এখনও কোনো কাজ করি নাই, যেটা করার কথা ছিল, ভবিষ্যতে হয়তো করা হবে। সুতরাং এখানে আপনি কোনো এমপি তাদের দলের যাকে নমিনেশন দিবে, দল যাকে ঠিক করবে তার বাইরে যে ভোট দিতে পারবেন না। সুতরাং বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি বিএনপি থেকে আসছেন এবং বিএনপির একজন। আবার এই যে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে জামায়াত মনোনয়ন দিল, সেটি নিয়েও আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা হচ্ছে কি না, এই আলোচনাও আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। মানে কর্নেল অলি আহমদ দীর্ঘদিন বিএনপিরই রাজনীতি করেছেন, এরপরে তিনি দল পাল্টেছেন, তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় আসলে বিএনপির হয়েই কেটেছে। এটাও আসলে জামায়াত ইসলামীর কোনো একটা চাল বলে কি আপনি সত্যিই মনে করেন? না, দেখেন, চাল বললে তো একটু নেগেটিভ বলা হবে, সুতরাং আমি চাল মনে করছি না এখনই। তবে তারা একজন মুক্তিযোদ্ধাকে মনোনীত করেছেন। জামাত মুক্তিযুদ্ধের বিষয়ে জামাতের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেশের জনগণ এবং আমরা অনেকেই তত পরিষ্কার না। 71-এর মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে তারা কখনই পরিষ্কারভাবে কোনো কথা বলেন না। সুতরাং তারা একজন মুক্তিযোদ্ধাকে যে মনোনীত করলেন এবং 11 দলের জোটের পক্ষ থেকে, এবং কর্নেল অলি সাহেব তো তাদের সাথে নির্বাচনের আগেই যোগদান করেছিলেন, সুতরাং এটা তাদের একটা চমক বলতে পারেন, চালের চেয়ে চমক বেশি। তাদের রাজনৈতিক কৌশল, এটা কৌশল, রাজনৈতিক কৌশলও না, এটা একটা চমক। এমন কোনো কৌশল না। জামাত জানে যে তিনি তো আর নির্বাচিত হবেন না, সুতরাং জামাত একজনকে মনোনীত করলো এবং জনগণকে এই মেসেজটা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছে এবং দেবেও হয়তো।
আগামীতে যখন তারা কথা বলবে যে আমরা দেখেন আমরা একজন মুক্তিযোদ্ধাকে এই মনোনীত প্রশ্নটাই করেছিলাম। আসলে আমি করতে চাইছিলাম, মানে এই মনোনয়নটার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে যাকে তারা মনোনয়ন দিয়েছেন তিনি একজন মুক্তিযোদ্ধা, তার মানে জামায়াত আসলে এটাই বোঝাতে চাইছে কিনা তারা আসলে এই মুহূর্তে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে এসে মুক্তিযুদ্ধের পক্ষে কিনা। সেটা কি একটা মানে ঘটনা দিয়ে তো বোঝা যাবে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে এবং জামাতের একেবারে 71 সাল থেকে যে রোল এবং তাদের যে কথাবার্তা, সেসব কথাবার্তা তো কখনই মনে হয়নি যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টাকে আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। বরঞ্চ তাদের পক্ষ থেকে যেটা শোনা যায়, তাদের এমপি সাহেবরাও তো মাঝে মাঝে কথা বলেন, অনেকের সাথে সংবাদপত্রের সাথে কথা বলেন, টকশোতে কথা বলেন। তো ওই সময় তাদের রোলকে তারা তো মনে করেন যে পাকিস্তান নামে যে দেশটা ছিল সেই দেশটার প্রতি তাদের যে আনুগত্য ছিল ওরা পাকিস্তানের পক্ষে ছিল, খুব একটা খারাপ কাজ করেছে এরকম তো মনে হয় না। সুতরাং এই একটা সিদ্ধান্ত দিয়ে তাদের সব কিছু পাল্টে যাবে, সব কিছু বদলে যাবে এরকমটা আমি মনে করি না। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসি। 1991 সালের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার এক ধরনের ধারা চলে আসছে, মানে এবার আমরা সেই ধারাটা ভাঙতে দেখতে যাচ্ছি। মানে একটা রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে আজকে থেকে শুরু হয়েছে। মানে বিএনপির দুজন প্রতিনিধি আজকে ইতিমধ্যে সেই মনোনয়ন গ্রহণও করেছেন। মানে এই যে ধারাটা ভাঙার কথা আমরা বলছি, কিন্তু আবার অপরদিকে যেটি আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন যে যত যাই কিছু হয়ে যায়, যেহেতু সংসদে প্রতিনিধিত্ব করছে বিএনপি যাকে আসলে রাষ্ট্রপতি নির্ধারণ করবেন তিনি নির্বাচিত হবেন। না, এটা তো হিসাবে সহজ, খুব এর মধ্যে কোনো সমীকরণও নাই, জটিলতাও নাই। এটা আমাদের যে ধারা রীতি সংসদীয় গণতন্ত্রের, সেই রীতি অনুযায়ী, সংবিধান অনুযায়ী বিএনপির সংখ্যাগরিষ্ঠতা এবং নিয়মে 70 অনুচ্ছেদ যেটা, সে অনুসারে দলের বাইরে সিদ্ধান্তের বাইরে পড়ে দেবার সুযোগ নাই। অতএব বিএনপি যাকে মনোনয়ন দেবে তিনি রাষ্ট্রপতি হবেন, এটা স্বাভাবিক। আপনি যেটা বলছিলেন যে 91 সালের পরে একবার ভোট হয়েছিল 92 সালে, তখন বদরুল হায়দার চৌধুরী নামে এক ভদ্রলোক আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগ তখন বোধহয় 88 না 86 সিট পেল ওই নির্বাচনে, বিএনপি 142 সিট পেয়েছিল। আর জাতীয় পার্টি 33 না 35টা সিটের মালিক ছিল, জামাত ইসলাম 18টা সিট ছিল। তো জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এক হইলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কিন্তু প্রার্থী কিন্তু জেতার সম্ভাবনা থাকতো তখন ওই নির্বাচনে। তো আলটিমেটলি তখন বদরুল হায়দার চৌধুরীকে শেখ হাসিনা গোলাম আজমের কাছে পাঠিয়েছিলেন, তার কদম বসে তাকে কি কি বকশিস টকশিস দিয়ে, সেটা একটা আলোচনার বিষয় আছে। তখনও কিন্তু নির্বাচন হয়েছিল, আর দিস ইজ ফার্স্ট, এখন হচ্ছে নির্বাচন। আপনি যে আলোচনা করছিলেন যে মানে জামাত ইসলামের প্রার্থী কর্নেল ওলি, এটা একটা চমক, ঠিকই বলছেন, এটা আসলেই চমক। মানে তেল আর জল একসাথে যে মিশে না, এবার মিশছে। কারণ এই কর্নেল ওলি এবং জামাতকে নিয়ে অনেক ধরনের ঘটনা আছে। 91 সালের পর থেকে বিএনপি ভার্সেস জামাত, এই কর্নেল ওলি অনেক সময় বার্গেনিং করে। চট্টগ্রামের এই চন্দন আইশ এবং সাতকানিয়া 2টা সিট অনেক সময় কর্নেল ওলি ইলেকশন করতেন, এবং এই 2 সিট নিয়ে জামাতের ওখানে অবস্থান আছে। এই 2টা সিট নিয়ে জামাতের সাথে বিএনপির একটা টাগ অফ ওয়ার হয়ে যেত প্রায়, এবং উন্মুক্ত রাখা লাগতো, এরকম জোট ভেঙে যায় এরকম অবস্থা। কর্নেল ওলি জামাতকে কখনো পছন্দ করতেন না, জামাত বিদ্বেষী ছিলেন, সেটা মুক্তিযুদ্ধের কারণে হোক বা তার নির্বাচনী এলাকার কারণে হোক, কখনোই ছিলেন না। এখন হঠাৎ করে জামাত ইসলাম, ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, একটা কথা না, এখন কর্নেল ওলি আর জামাত এক হয়েছে, মুক্তিযোদ্ধা এবং জামাত। জামাতের লাভ হলো জামাত দেখাইতে পারলো মুক্তিযুদ্ধের জায়গাটা তাদের একটা অস্বস্তির জায়গা আছে মুক্তিযুদ্ধ নিয়ে। এখন কর্নেল ওলির মতো একজন মুক্তিযোদ্ধা আবার উনি বিএনপি করতেন, এটা দেখাইয়া তারা প্রমাণ করতে চাইবে যে আমরা মুক্তিযুদ্ধ ওন করি বা মুক্তিযুদ্ধ আমাদের সাথে আছে, মুক্তিযুদ্ধ আমাদের সাথে আছে, এই বিষয়টা। আর বিএনপিকে হয়তো দেখাইতে চাইতে পারে যে আমরা বিএনপির একজন লোক বা পতিত লোক বা যাই হোক পুরনো লোক, তাকে আমরা আমাদের প্রার্থী করেছি। তারা তো জানেই যে তারা হারবে, স্বাভাবিক, এটা হিসাবেরই কথা। আমাদের গ্রামে যখন ছোটোবেলায় আমরা স্কুলে পড়তাম, তখন ওই যে ক্রীড়া প্রতিযোগিতা গ্রহণ করি বা না করি, সব আইটেমে নাম দিয়ে দিতাম। কারণ ওই যে মাইকে বড় বড় করে নাম ডাকতো, তো ওই বয়স ওইটা আমাদের উৎসাহিত করতো আর কি, যে আমার নামটা সবাই শুনলো আর কি। তো এটা এরকম না, হয়তো বা ওনারা হয়তো আলোচনায় থাকার জন্যে বা এটা দেখানোর জন্য আপনি যেটা বলেছেন যে একজন মুক্তিযোদ্ধাকে ওনারা প্রার্থী করেছেন, ফলাফল তো নির্ধারিত, স্বাভাবিক। ফলাফল যদি আসলে নির্ধারিত হয়, সেক্ষেত্রে জামায়াত ইসলামী যাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্ধারণ করলো, সেটি আসলে এক ধরনের মানে দাবা খেলার মতোই আমরা যদি চিন্তা করি। না, কোনো দাবা খেলা নেই। বঙ্গভবনের চাবি কার হাতে যাচ্ছে সেটা নিয়ে কোনোভাবে না, বঙ্গভবনের চাবি তো নির্ধারিত, বিএনপি যাকে মনোনয়ন দেবে সেই পাবে। শহীদ ভাই যেটা বলল, বিএনপির এই একক আধিপত্যকে এটি আসলে এক ধরনের চ্যালেঞ্জের মুখেও ফেলে, সেটা অন্য আলোচনা। কিন্তু আপনি যেটা নির্বাচনের কথা বলছেন, এখানে কোনো ধূম্রজালও নাই, এখানে কোনো দাবার চালও নাই। আপনি নিজেও কিন্তু বললেন যে দীর্ঘদিন আসলে বিএনপি রাজনীতি করেছেন যিনি, তাকেই এবার জামায়াত রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে। জামাত মনে করছে, এটা দেখাইতে চায় যে বিএনপির একজন লোক আমাদের সাথে আছে, একজন মুক্তিযোদ্ধা এই চ্যালেঞ্জটা জায়গা
জায়গাতেই আমি আসবো, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি 25 পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ, জি 25 পাত নিবেদিত রাজখান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান, সংসদ সদস্য জামায়াত ইসলামী। স্বাগত জানাচ্ছি আপনাকে রাজখানে। আপনাকে দিয়ে এবারের পর্বটি আমি শুরু করি। পরাজয় প্রায় নিশ্চিত, তবুও রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে জামায়াত, এবং এমন একজনকে প্রার্থী দিয়েছে যেটি নিয়ে আসলে বিএনপি থেকে শুরু করে সর্বমহলে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে। মানে জামায়াতকে দীর্ঘদিন এই যাকে জামায়াত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তিনি অপছন্দ করতেন বলে যে কথাটি বললেন শহীদুল ইসলাম বাবু, সেই জায়গায় আবার আরেকটি নতুন জায়গা যুক্ত হচ্ছে, তিনি একজন মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াত ইসলামীর যে অস্বস্তির জায়গা, সেই জায়গাটিকে খানিকটা আসলে ঘুচাতেই কি এই সিদ্ধান্ত জামায়াত ইসলামীর? না, দেখেন, আপনাকে ধন্যবাদ। প্রথমে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যাকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, আবার পরাজয় নিশ্চিত জেনে দিয়েছে বলছেন, এক্ষেত্রে বিষয়টা যেটা, এই নির্বাচন কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। আমাদের কথা ছিল জুলাইয়ের সনদ বাস্তবায়িত হবে। জুলাইয়ের সনদে সকল দল ঐক্যমত পোষণ করেছে। সংবিধানের অনুচ্ছেদ 70 আর্টিকেল 70, যেখানে সংসদ সদস্যদেরকে দলের বাইরে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ থাকবে না, সকলে অবাধে যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে, এরকম একটি কনটেক্সটে কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি বিএনপি যদিও বলেছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু এখানে একটা পুরো প্যারাগ্রাফ এখানে দেখছি আমরা যে অ্যাপ্লিকেশন হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না। মানে সংবিধান তো এখনো পরিবর্তন না, সংবিধান পরিবর্তন না হলো রাষ্ট্র এক এক করে তো জিনিসগুলো হয়ে যাচ্ছে, তাই না? আপনার সময় চলে যাচ্ছে। আমাদের কথা ছিল যে প্রথমে সংবিধান সংস্কার পরিষদ হবে, আমাদের কিন্তু 6 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই 6 মাসের মধ্যে কিন্তু সংবিধান সংস্কার হয়ে আমাদের এই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এটা দুর্ভাগ্যজনক। এখনো সময় আছে। সংস্কারের সময় আপনাদেরকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে, সেই এটা তো আলোচনায় কালক্ষেপণ। দেখেন, প্রথমে কথা হলো কত দিনে, প্রথমে তো ওনারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে ওনারাই মেজরিটি থাকতেন সংসদে, ওনারাই এই সংস্কারের বিষয়টা করতে পারতেন। এটা ওনারা করেননি। প্রথমে অন্যান্য অনেক কাজে প্রথমে সংসদ ডাকতেই ওনারা দেরি করেছেন। এরপরে কালক্ষেপণ করতে 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 শেষ পর্যন্ত এসে সংবিধান সংশোধনের একটা কমিটি করেছেন, যেটা জনগণ যে ভোট দিয়েছে সংস্কারের জন্য সেটার জন্য যথেষ্ট নয়। এরপরে ওনারা এটা নিয়ে যেটা বলছেন যে নতুন করে অংশীজনের সাথে আলোচনা করবেন, লয়ারদের সাথে, জনসাধারণের সাথে, একাডেমিকদের সাথে। আমাদের কথা যেটা, যে জুলাইয়ের সনদের ট্রেন তো অনেক দূর এগিয়ে গিয়েছে। আলোচনার যে বিষয়গুলো ছিল অংশীজনের সাথে সেটা সম্পন্ন হয়েছে, রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, জনগণ ভোটের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে। আবার ওনারা এই ট্রেনটাকে পিছন দিকে নিতে যাচ্ছেন কী জন্য? এটা আমরা কালক্ষেপণের একটা পদ্ধতি বলবো, এবং এক্ষেত্রে আমরা ওনাদের সিনসিয়ারিটির যথেষ্ট অভাব দেখছি। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ফিরে আসি, ওনারা যদি এই ব্যাপারে সিনসিয়ারই হন তাহলে ওনারা ওপেন করে দিক ওনাদের সদস্যদেরকে, যে প্রার্থী যোগ্য, যে প্রার্থীকে সংসদ সদস্যরা যোগ্য মনে করেন, অবাধে ওনারা ভোট দিক। এই একটা জিনিস আমরা দেখি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন, দিলেও কি আসলে জামায়াতে প্রার্থী জয়ী হওয়ার সেটা সুযোগ সেকেন্ডারি থাকে? ইস্যু। কর্নেল ওলি উনি মুক্তিযোদ্ধা, ওনার একটা অতীত আছে, বিএনপির থেকে 6 বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। এখন সেটাকে কি আমরা আপনারা কাজে লাগাতে চাইছেন? কাজে লাগানোর কিছু নাই। তিনি দীর্ঘদিন ধরে আমাদের 11 দলের যে জোটটা রয়েছে সেটা সদস্য, গত নির্বাচনে উনি আমাদের সাথে একই সাথে করেছেন। তো এক্ষেত্রে এটা কাজে লাগানোর কিছু নেই। আর মুক্তিযোদ্ধার বিষয়টা যেটা রয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা সদস্য রয়েছে, সংসদ সদস্য রয়েছে, এই বিষয়টি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এখন স্বয়ং আপনার স্পিকার এ ব্যাপারে কিন্তু কথা বলেছেন। তো এখানে মুক্তিযোদ্ধা কার্ড খেলার কিছু নেই। যে যোগ্য তাকে সংসদ সদস্যরা যোগ্যতার ভিত্তিতে বেছে নিক। এক্ষেত্রে অনুচ্ছেদ 70-এ যেভাবে সংসদ সদস্যদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, এই বেঁধে দেওয়াটা আসলে গণতন্ত্রের জন্য কতটুকু শোভনীয়, গণতন্ত্রের জন্য কতটুকু উচিত, এটা কিন্তু প্রশ্নের বিষয় রয়েছে। আর এই 70 অনুচ্ছেদটা উঠিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সকল দল ঐক্যমত্য পোষণ করে আপনার জুলাই চার্টারটা সাইন করেছে। এক্ষেত্রে এটার যদি আবার প্রয়োগ দেখি আমরা, এই যে প্রেসিডেন্ট ইলেকশন হোক, সাবসিকুয়েন্ট যে সমস্ত বিষয়গুলো আসবে, এটা হবে দুঃখজনক। হ্যাঁ, কিন্তু অন্তত 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ভোটের লড়াইটা তো দেখতে যাচ্ছি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, মানে এই যে কথাগুলো ব্যারিস্টার নাজিবুর রহমান বললেন যে জুলাই সনদ আসলে মানে নাই এই সরকার, এবং একই রকমভাবে নিজেদের দলীয় লোককেই তারা রাষ্ট্রপতি নির্বাচন করলেন, এবং জুলাই সনদ যদি মানতেন তাহলে হয়তো জামায়াতের জন্য বিষয়টা আরও বেশি ভালো হতো, মানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অন্তত। কিন্তু তারা আসলে সেই আলোচনায়ও যান নাই। মানে এইটা আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত জুলাই সনদ মানে নিয়ে এটা নিয়ে তো আলোচনা হইতেই পারে, যে আপনার জুলাই সনদ নিয়ে আপনি কী ধরনের আলোচনা করবেন। ওনার কথা যে সংবিধান সংস্কার পরিষদ, এই জিনিসটার তো কোনো অস্তিত্ব ছিল না।
মানে আপনি এইটা কোত্থেকে আবিষ্কার করা হলো? মানে আমাদের যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে ওনারা যে উনিও নিশ্চয়ই সংবিধান সংস্কার পরিষদের একটা কি শপথ বলে নিয়েছিলেন। শপথ নিয়েছিলেন। তো শুধুমাত্র ওনারাই নিলেন এবং এটা আমাদের সংবিধানের কোথাও ছিল না, এবং এটা নির্বাচন কমিশন কোত্থেকে আবিষ্কার করলো সেটা নিয়ে আলোচনা হতে পারে। যাই হোক, ওনারা নিলেন। তো যারা বিএনপি, যাদের কাছে 2/3 মেজরিটি আছে, তারা কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। 70 অনুচ্ছেদ নিয়ে এখন আলোচনা করতে পারেন, বাট 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনাটা যেখানে ছিল, মানে যে জায়গাটায় রাখা হয়েছিল, সেটা হলো যে অর্থ বিল এবং নো কনফিডেন্স মোশন, অনাস্থা ভোট, এই দুই জায়গায় পার্লামেন্ট ক্রস করতে পারবে না। আর সব জায়গায় পারবে। তো এই দুই জায়গায় পার্লামেন্ট ক্রস করছে, সেখানে তো আমরা যাইনি। সুতরাং এখন যদি ভোটাভুটি হয়, আপনার 70 অনুচ্ছেদ থাকলেও, আমি বাংলাদেশের রাজনীতি যতটুকু বোঝার চেষ্টা করি, মনে করেন কালকে প্রধানমন্ত্রী পার্লামেন্ট অধিবেশন ডেকে 70 অনুচ্ছেদ এরকম করে দিলেন, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির এবং বিএনপির সাথে যারা আছেন তারা কেউই এই নির্বাচনে কর্নেল অলি সাহেবকে ভোট দেবে না। তারা সবাই এখানেই ভোট দেবে। কারণ এরকম 70 অনুচ্ছেদ একটু চেঞ্জ করলেই আমাদের মানসিকতা, মন মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমরা খুবই একেবারে নিউট্রালি সব কিছু বিবেচনা করব, যোগ্যতার ভিত্তিতে ভোট দেবো, এটা হবে না। এটা হবে, একসময় হবে, ওটা 2-4 পার্লামেন্ট ওয়েট করতে হতে পারে। সুতরাং ওখানেও কোনো সুযোগ থাকবে না কিন্তু যদি কালকেও এটা করে দেওয়া হয়। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছিলাম, 91-এর কথা আপনি বলছিলেন যে 91 সালে একটা ভোটাভুটি হয়েছিল। সেই ভোটাভুটিতে দেখলাম যে মাত্র 264 জন ভোট দিয়েছিলেন, এবং সেখানে বিএনপি কিন্তু এমনিতেও জিততো, যেটা আমার ভাই একটু আগে বললেন যে বিএনপি যদি জামাত অন্যদিকে যেত তাহলে হয়তো আওয়ামী লীগের প্রার্থীর সুবিধা হতো না। কারণ বিএনপির কাছে তখন 140+28 নারী আসন আছে, মানে 168 আছে, এবং বিএনপি কিন্তু ভোট পেয়েছিল সেখানে 172, 168 তার নিজের ছিল, তারপরে 4টা ভোট। সেই ভোটটা সম্ভবত, যেহেতু এটা ভোটটা হয়েছে, এখন আরও ডিটেল নাই, আদার্স ছিল যারা 9 জন, যে স্বতন্ত্র বা ছোট দলের, তারা মনে হয় দিয়েছিল। তখন কিন্তু যা হিসাব দেখলাম তাতে তখনও কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি একসাথে, বিএনপি এবং জামাত একসাথে সরকার গঠনের সাপোর্ট দেওয়ার পরেও জামাত কিন্তু তখন তাদেরকে ভোট দেয়নি, কারণ জামাতের কাছে তখন সিট ছিল 20টা, 18+2 নারী দুজন, হাফেজ আসমা আর 20টা ছিল, জাপার কাছে 35টা ছিল। কিন্তু তাইলে 172, মানে মাত্র 4টা ভোট পড়েছে বেশি, মানে তাদের সংখ্যার চেয়ে, সেটা আদার্সের কাছ থেকে আসছে। জামাতে ইসলাম তখন তাদেরকে ভোট দেয়নি। তো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এর জন্য জনগণের সামনে তুলে ধরলাম আর কি। তো তখন জামাত বিএনপির সাথে এত মাখামাখির পরেও কেন ভোট দিলেন না, ওটা তারা চিন্তা করবেন। আর এখানে সংবিধান সংস্কারের এখন কোনো সুযোগ নেই। আপনার সংবিধান সংশোধন যে সংসদীয় কমিটি হয়েছে, ওটার মধ্য দিয়েই আসলে যেতে হবে। এখন সংস্কার নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, অনেক আলোচনা হতে পারে। মানে যেটা আপনি বললেন যে মানে আগামীকালকেও যদি এই অনুচ্ছেদ সংস্কার করে একটা নির্বাচন হয়, তাও আসলে ফলাফলটা খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ নাই। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসে, জুলাই সনদের কথা তো তুলেছেন ব্যারিস্টার আজিবুর রহমান, সেটি আসলে আপনারা যখন বলছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, সেটি অভিযোগটাই আসলে আপনারা আবার বিএনপির মানে বারবার জামায়াতে ইসলামীর এই মুক্তিযুদ্ধের কার্ডটা নিয়ে খেলছেন কিনা এই অভিযোগটাও করেছেন। বিশেষ করে কর্নেল অলি আহমদকে তারা যখন রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, তখন আপনারা এই কেন আসলে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়া হলো সেটি নিয়ে কি না, এটা তো দোষের কিছু না। এটা জামাতে ইসলামের যেহেতু ওই জায়গাটা একটু দুর্বলতা আছে, বাস্তবতা বা বিতর্ক আছে, মানে মুক্তিযুদ্ধের ইস্যুটা নিয়ে, সেই জন্য সেই জায়গাটা তারা ক্লিয়ার করতে চাইতেই পারে। এটা তো দোষের কোনো কিছু না। আর কর্নেল অলি প্রবীণ মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, তাকে নমিনেশন দিতে পারে, এটা নিয়েও কোনো কথা নাই। আমি বলছি যে এই প্রেক্ষাপটটা আমরা বললাম আর কি, এটা দোষের কিছু না। আর 70 অনুচ্ছেদ এবং জুলাই সনদ যেটা, হ্যাঁ জুলাই সনদে এটা অবশ্যই আছে এবং এটা হওয়ার দরকার। জুলাই সনদে প্রথম আসলে পার্লামেন্ট বসলে আমার একজন ডেপুটি স্পিকার বিরোধী দলতে চাওয়া হয়েছিল, যদি তারা দিতেন তাহলে কিন্তু আসলে কাজটা শুরু হয়ে যাইত। এখন আপনি পরিবর্তন না সংস্কার, ওই যে সালাউদ্দিন ভাই এটাকে খুব চমৎকার করে বলে যে ধপ করে তাল পড়িল না পড়িয়া ধপ হইল, বিষয়টা কিন্তু একই, কাজটা একই। সংস্কার মানে নামে কি বা আসে যায়, ওই যে সাহিত্যের ক্ষেত্রে কথাটা মূল্যহীন এবং পরিত্যক্ত, সব ক্ষেত্রে না। নাম আপনি যাই বলেন, আমরা তো এখন ওই সংস্কার পরিষদের শপথ আমরা নিইনি বা সেটার অস্তিত্ব নাই, ছিল না। এখন আমরা হয় আপনি সংস্কার নামে পরিবর্তন করবেন, আমরা সংশোধনের নামে পরিবর্তন করবো, কাজটা কিন্তু একই। এখন বিরোধী দল যদি আমাদের সহযোগিতা করে, যে পার্লামেন্টারি কমিটি হয়েছে সেখানে আলাপ আলোচনা, আমরা জুলাই সনদটাকে ওন করতে চাই, সকলে মিলে করব এবং ইনশাল্লাহ করব। সেটা যে আমার যদি বিরোধী দল যদি আমাদের সহযোগিতা নাও করে, এই যে 70 অনুচ্ছেদ জায়গাগুলো, সেটা হলো আমরা ওপেন করে দেবো। দুইটা ইস্যু ব্যতীত, একটা হলো নো কনফিডেন্স আর একটা হলো অর্থ বিল, এই দুইটার বাইরে যেটা বললো শহীদ। আপনারা যেহেতু সংশোধন করেই করবেন, 70 অনুচ্ছেদটা প্রেসিডেন্ট ইলেকশনের আগে করলে ভালো হতো না? হ্যাঁ, হলে ভালো হতো,
তো সেই দাবিটা আপনারা করতে পারতেন যে সত্য করলাম তো আজকে। আপনারা, হ্যাঁ ঠিক আছে, সেটা আপনারা যদি করেন, এখন ওই খালি ওই সংস্কার আর কি সংশোধন এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি জামায়াত তাহলে আসলে তাহলে এটাই তো বলার হবে চেষ্টা না। করছে বিএনপি সবে শুধু করব, ভবিষ্যতে করব, এভাবে এখানেই আটকে আছে কিনা? ঠিক আছে, বিএনপি তো আবার আর একটা ইলেকশন করা লাগবে বিএনপি তো এই একবারের ভোট নিয়ে মানুষ চিরকাল বিএনপি ক্ষমতায় থাকবে না, বা হাসিনার মতো ভোট বাংলাদেশে আর হবে না। তো সেই জন্য বিএনপির জায়গাটা বিএনপি সময় উত্তীর্ণ হয়ে যায় নাই। আমি মনে করি যে এখনো সময় শেষ হয়ে যায় না, উত্তীর্ণ হয়ে যায় নাই। নিশ্চয়ই আপনারা দেখবেন, ওয়েট করবেন, বিএনপি যদি আবার এই কথা না রাখে। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নটাকে কি আপনারা আসলে জামায়াতের পক্ষ থেকে বিএনপির আধিপত্যকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা? এটা তো চ্যালেঞ্জের ইস্যু না, বলাই তো হইলো 70-79 থাক বা না থাক, প্র্যাকটিক্যাল বাস্তবতা হইলো মানে কি বলবেন, বিএনপির নারী সদস্য তুলনামূলকভাবে বেশি, 34 জন না 36 জন, নির্বাচিত আছে 220 জন। এখন সবাই জামাতের প্রার্থীর ভোট দেবে, জামাতের প্রার্থীও তো আবার আমাদের দিকে ভোট দিয়ে দিতে পারতো, এই বাস্তবতাও তো সম্ভাবনা আছে? হইতে পারতো না। আমি কি আছে না আছে সেটা আমি হাইপোথিসিস, এটা হাইপোথিসিস, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হয় 70-79 থাক বা না থাক, এই বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল পরিবর্তিত হওয়ার সুযোগ 99.9% চাইতেও বেশি আমি মনে করি, বাকিটা অন্য ইস্যু। তাহলে কি আসলে জামায়াত বিষয়টা মেনে নিবে? ব্যারিস্টার নাজিবুর রহমান, এই নির্বাচনে যেহেতু 99.99% বিএনপি প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। দেখেন, এই ধরনের কথা কিন্তু আমরা আগে আওয়ামী লীগের কাছ থেকে শুনেছি। 2014 সালের ইলেকশন, তখন যারা জাস্টিফাই করার চেষ্টা করতো, তখন বলতো যে এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ইয়েতে সকল কিছুতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেক্ষেত্রে বিএনপি অংশগ্রহণ করলো কি করলো না সেটাতে কিছু যায় আসে না। বিষয়টা কিন্তু এটা না, বিষয়টা হলো যে আপনি প্রসিডিউরাল যে বিষয়টা আছে, প্রসিডিউরাল যেই রাইটনেসটা আছে, যে ক্ষেত্রে আপনার জুলাইয়ের সনদে ঐক্যমত্য হয়েছে, সেই প্রসিডিউরটা আমরা ফলো করছি কিনা। এক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটা অবশ্যই একটা স্টাম্বলিং ব্লক। এটা আপনি বিএনপির যদি, আমি মনে করি যে যদি ওনারা যেভাবে বলছেন আমাদের সদস্যরা অনেকে ভোট দিক, ফাইন, ওনারা প্রেসিডেন্ট যাকে নমিনেশন দিয়েছেন তিনি 300 ভোট নিয়ে জিতে আসুক, কোনো তো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো যে ওনাদের সদস্যদেরকে ওনারা হাত পা বেঁধে রাখছেন, অন্যদিকে ভোট দিতে দিচ্ছেন না। এক্ষেত্রে যতই জাস্টিফিকেশন দিক, এই জাস্টিফিকেশনটা কোনোটাই আসলে ধোপে টেকে না, কারণ ওনারাই বলেছেন, জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করেছেন যে এই 70 অনুচ্ছেদটা আসলে ঠিক না। ওনাদের যদি সদিচ্ছা থাকতো জুলাই সনদ নিয়ে, তাহলে এটা একই ওনারা, প্রশ্ন তো বিএনপিও করতে পারে। আপনাদের যদি আসলে সদিচ্ছা থাকতো তাহলে আপনারা কেন কমিটিতে আসলে আলোচনা করেন? আমরা কেন বলিনি, আমরা দিচ্ছি না, আমরা তো বলেছি। উনি বলেছেন যে সংবিধানের কোথায় আছে, সংবিধানের কোথায় আছে বলেন তো দেখি, যে একজন রাজবন্দীকে ছেড়ে দেওয়া কিংবা একজন কনভিক্টেড আসামিকে ছেড়ে দেওয়া, এটা প্রাইম মিনিস্টারের লিখিত পরামর্শ ছাড়া পারবে? নাই তো। তারপরেও খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। সংবিধানের কোথায় আছে যে রাজনৈতিক দলগুলা এবং 3 বাহিনী প্রধানের সাথে আলাপ করে সংসদ বিলুপ্ত করতে হবে, যেখানে পরিষ্কারভাবে বলা আছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে সংসদ ভেঙে দিতে হবে। সেখানে 2025 সালের 5ই আগস্ট প্রেসিডেন্টের যেই প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বলেছে রাজনৈতিক দল 3 বাহিনী প্রধানের সাথে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী ছিলই না সে সময়। এরপরে এইভাবে একে একে 48টি অনুচ্ছেদকে লঙ্ঘন করা হয়েছে। সংবিধানের মানার কথা বলছেন, সেই নির্বাচনেও তো আপনারা অংশ নিয়েছেন। না, হ্যাঁ সেটাই তো বলছি। নির্বাচনে কোন কিসের আলোকে অংশ নিয়েছি? 2025 সালের 5ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সংবিধানে রয়েছে এর 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। সংবিধান মেনে তো নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে, জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল নির্বাচন, সংস্কার এবং আপনার বিচার, সেটার আলোকে নির্বাচন হয়েছে। সেটার আলোকে রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে। সেটার আলোকে, আমি বলে শেষ করি, সেটার আলোকে 2টা নির্বাচন হয়েছে। 2টা নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করেছি। স্বয়ং প্রধানমন্ত্রী হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এরপরে যেই আদেশের আলোকে হা ভোটটা হয়েছে, ওনারা বলছেন আমরা সেই সংস্কার পরিষদে যোগ দিব না। মানে বিএনপির যা কিছু প্রয়োজন ছিল সেই সব প্রয়োজনগুলো মিটে যাবার পরে তারা ক্যাটাগরিক্যালি ওনারা স্বীকার করেছেন। আমরা যদি আগে বলতাম এটা করব না, ওইটা করব না, তাহলে ইলেকশনই হতো না। এই জন্য জনগণকে আমরা না, সালাউদ্দিন সাহেব তো বলেছেন, আমি বলছি আমি শেষ করি। এখন ওনারা বলছেন সংশোধন আর সংস্কার একই কথা, এটা একই কথা না। আমাদের, আমি একটা মিনিট শেষ করি। আপনার বাংলাদেশের সংবিধানের যে ইতিহাসটা রয়েছে, 17টা সংশোধন হয়েছে, আবার একটা ওনারা সংশোধন বিল আনছেন। এর মধ্যে 6টা সংশোধনী এর মধ্যে বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে, কি কারণে বাতিল হয়েছে, এটা যারা আইনের ক খ জানেন সকলে জানেন।
যে সংবিধানের মৌলিক বিষয়গুলো চেঞ্জ করতে হলে আপনার একটা নির্দিষ্ট শহীদুল প্রসিডিউরের মধ্যে ইসলাম যেতে বাবু। হয়, সেক্ষেত্রে সংস্কার দরকার, সেক্ষেত্রে অর্ডিনারি সংশোধন করে এটা করা যায় না। যা কিছু শোনেন, বিএনপির পক্ষে গেছে সবকিছু মেনে আমি নিয়েছে। বলি না বিএনপির পক্ষ বিপক্ষ না, এখন তো আর সংস্কার পরিষদও হওয়ার সুযোগ নাই, সেই সময় হয়ে গেছে। ওই ডিবেট তো এখন কেন থাকবে? না না কিভাবে থাকবে, সেটা তো একটা মেয়াদ আছে, সেই মেয়াদও চলে গেছে। আপনারা শপথ নিয়েছেন, আমরা নিইনি, বা আমরা মনে করেছি অস্তিত্ব নাই, এটার কোনো বাস্তবতা নাই এবং এটা বায়বীয়, সুতরাং আমরা নিইনি। তো এখন কি, এখন আপনি তার মানে কি সংশোধন হবে না বা সংস্কার হবে না, সংবিধান হবে তো। এখন আপনি বলছেন যে ভোটটা যদি উন্মুক্ত পরিবেশ হইতো 70 অনুচ্ছেদ, সেই আলোচনাটা তো আপনারা করছেন না। আপনারা তো সেই ওইখানেই পড়ে আছেন যে সংস্কার পরিষদের শপথ নিতে হবে, সংবিধান এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, আচ্ছা, বাবুল আপনার কাছে সেকেন্ড ছোট রিপাবলিক প্রশ্ন লাগবে, এটা লাগবে, ওইটা সেকেন্ড রিপাবলিকের কথা বলি নাই, না, না। পঞ্চম সংশোধনী একটা না, যুগান্তকারী আপনাদের সংশোধনী ছিল, রাইট? আমি বলি আচ্ছা। এই আমরা তো সমস্ত সংসদ সদস্যরা যদি ঐক্যমত হই, যাতে পরবর্তীতে আমাদের এই সংবিধানকে উল্টে ফেলতে না পারে। আবার এটাও তো একটা রাইট আছে, পরবর্তী সংসদকে আপনি তো এই সংসদ ঠিক করেও দিতে পারেন না, এই বিষয়গুলো তো আছে। সংবিধানের সাথেই তো কনফ্রন্টেশন, এখানে নানান ধরনের ব্যাপার আছে, সময় যাবে। তা আমরা রাজনীতিটা এমন ভাবে করি যাতে ভবিষ্যতে এইটা আমাদের এই রাজনীতিটা, আমাদের এই সংশোধনটাকে উল্টাইতে না পারে, বা আমরা যে সংসদের আমাদের প্রতিনিধিত্বকে উল্টাইতে না পারে। এই জায়গাটা যদি আমরা ঠিক রাখি, তাহলে কে কবে এসে উল্টে দিবে, পাল্টাই দিবে, ওই চিন্তা তো আমার আবার করার জুলাই প্রয়োজন পড়ে না। সনদে আরেকটা হলো রাষ্ট্রপতির কি, ক্ষমতা বাড়ানোর আরেকটা প্রস্তাব হলো কি, রয়েছে। আরেকটা হলো কি, খালেদা জিয়াকে ছাড়ার ইস্যুটা, তখন একটা সংকটকাল ছিল। আর শুধু খালেদা জিয়া একা বের হয় না, বারবার এই উদাহরণটা দেওয়া হয়। জামাতের অনেক নেতা কিন্তু জেলে ছিলেন এবং একই কায়দায় পরের দিন তারা বের হয়ে গেছেন, কিন্তু একই কায়দায়। সুতরাং সেটা একটা সংকট হলো। তখন প্রধানমন্ত্রী না, এখন তো আমার প্রধানমন্ত্রী আছে। 48 এখন তো আমার অনুযায়ী শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে বের করা আছে। আমরা মনে করি এটা রাইট ওয়েতেই বের করা এবং হয়েছে। সকল রাজনৈতিক দলই সেটা বলেছিলেন, আলোচনা করেছিলেন, জাতীয় ঐক্যমত্য হয়েছিল। মানে জুলাই সনদে কোথাও না জাতীয় কোথাও ঐক্যমত্য। গিয়ে আবু আলা মোহাম্মদ শহীদ খান মানে রাজনৈতিক দলগুলোর পক্ষে যে মানে ডিসিশন গুলো যাচ্ছে সেগুলো সব ঠিক আছে, মানে তাদের বিপক্ষে গেলেই কোনো কিছু আর ঠিক নেই, এরকম একটা সমীকরণে এটা আসলে আমরা আটকে রাজনৈতিক আছি কিনা? বক্তব্য, এটা রাজনৈতিক এই বক্তব্য। আমি আলোচনায় বলি ফিরবো, একটা বিরতি নিতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। আবু আলা মোহাম্মদ শহীদ খান, জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবের কথা ছিল, আবার পুরনো নিয়মেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, যেই আলোচনায় আমরা ছিলাম, যেখান থেকে প্রায় স্পষ্ট যেভাবেই নির্বাচন হোক নির্বাচিত হতে যাচ্ছেন মানে প্রায় নিশ্চিত যে বিএনপির প্রার্থী। সেক্ষেত্রে আসলে এই ভোটাভুটিটা কি খুব একটা প্রয়োজন ছিল? না, আপনার প্রায় নিশ্চিত শব্দটা একটু চেঞ্জ করেন, আপনি নিশ্চিত বলেন, প্রায় নিশ্চিত না তো। এটা নিশ্চিত যে বিএনপি মানে আমাদের প্রধানমন্ত্রী, আরও নিশ্চিত করে এটা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাকে চাবেন তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। সেটা কার নাম কি আসবে সেটা তো আমরা পরিষ্কার হব। আর হলো যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এটা নিয়ে বোধহয় আলোচনা হয়েছিল, এটা আপনি আলোচনা করতে পারেন। বাট আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আপনাকে এটা বলতে পারি যে আমাদেরকে আলোচনায় বলতে পারি যে এটা হবে না, এটা করা সম্ভব না। কিন্তু আমি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখি, সংসদীয় পদ্ধতি সরকার, তাহলে রাষ্ট্রপতিকে বিশেষভাবে ক্ষমতায়িত করা যাবে না। তার কাছে যা যা আছে ওইটুকুই থাকবে, এর মধ্যে আরেকটু হয়তো আপনি আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু তাকে যে ক্ষমতা দেবেন এটা হবে না। আপনি তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যান, অথবা আমেরিকানের স্পয়েল সিস্টেমে যান, মানে ওটাও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, অথবা ফ্রেঞ্চ মডেলে যান। তাহলে কিন্তু আপনাকে প্রথমে এটা করতে হবে, তার আগে কিন্তু আপনি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কারণে এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই, এটা হবে না, এটা হওয়া সম্ভব না বর্তমান পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। মানে এই ক্ষমতার সমীকরণটা নিয়ে তো নানান রকম আলোচনা চলছে। যখন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক একই সময় হেফাজতের আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে, এবং মানে রাজনৈতিক বিশ্লেষকরা এটাই বলার চেষ্টা করছেন যে জামায়াতকে সামলাতেই হেফাজতকে বিএনপি কাছে টানছে। না, হেফাজতের সাথে তো বিএনপির সম্পর্ক পুরানা, সুতরাং এখন যে হঠাৎ করে জামাতকে করার জন্য হেফাজতকে টানছে এরকম মনে হয় না। কারণ হেফাজতের অনেক আন্দোলনে কিন্তু জামাতের সমর্থন ছিল, এমনটা না জামাত হেফাজত আবার একেবারে পুরোপুরি দুজনের বিপক্ষে দাঁড়িয়ে আছে। মাঝখানে ইলেকশনের আগে নিশ্চয়ই আপনার মনে আছে যে যখন জোট করার কথা হচ্ছিল, এই যে 11 দলীয় জোট যেটা হলো, সেখানে কিন্তু হেফাজত এবং ওই যে চরমনের পীর সাহেব আরও ইসলামী দলগুলো অল ভোটস, ইসলামী দলের সব ভোট এক বাক্সে, এরকম একটা কথা আমরা শুনছিলাম না? তখন কিন্তু তাদের সাথে আলোচনা হচ্ছিল। সুতরাং এইটা আপনি একটা প্রোগ্রাম, অবশ্যই এই প্রোগ্রামের একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবেই, কারণ উনি তো রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, এবং বাবুনগর সাহেবের সাথে আলোচনা এবং তাদের দাবি দেওয়াগুলো একটু আমাদেরকে পর্যালোচনা করতে হবে।
আমি জানি না এইসব দাবি দেওয়া বর্তমান সরকারের পক্ষে সবটুকু মানা সম্ভব হবে কিনা, এবং জামাতে ইসলামী এইসব দাবি দেওয়ার ব্যাপারে কি বলে এটা শোনার অপেক্ষায়ও থাকতে পারি আমরা। সুতরাং আমরা দেখব যে এই যে দাবি দেওয়ারগুলোর ব্যাপারে পার্লামেন্টে কোনো আলোচনা হয় কিনা, জামাত বা 11 দল কিছু বলে কিনা, এই এগুলো দেখতে এই হবে। আলোচনাটাকেও কি আপনি রাজনীতিতে এক ধরনের চমক বলে মনে করেন? মানে নতুন কোনো চমক কি এই আলোচনা এনে দিতে যাচ্ছে বাংলাদেশের না, রাজনীতিতে? এইটা তো প্রোগ্রামটা মনে হয় আগে থেকে নির্ধারিত ছিল, আর অলি সাহেবের যে নমিনেশন সেটা আগে থেকে নির্ধারিত ছিল না। ওটা একটা চমকানোর মতো অবস্থা বুঝলাম, কিন্তু এটা চমক ছিল না। সুতরাং ওনাদের সাথে আলাপ আলোচনা হতে পারে, এবং তাদের তো দাবি দেওয়া আছে এবং তারা অনেক মানুষকে লিড করে, তাদের সমর্থন আছে। তো সুতরাং এই সমর্থনটা নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এই কাজে সমর্থনটাকে লাগানোর চেষ্টা করবেন। নিজের দলের কাজে লাগানোর অবশ্যই চেষ্টা যে করবেন। ব্যারিস্টার নাজিবুর রহমান প্রকাশ্যে বিএনপিকে সমর্থন দেওয়ার পাশাপাশি এই হেফাজতে ইসলাম জামায়াতকে ভোট দেয়া হারামও বলেছে একটা সময়, মানে সেই জায়গাটিতে আসলে আপনাদের অবস্থান কি? দেখেন, এখানে কতগুলো কথা এসেছে যে যে যাই বলুক প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে বলবেন সেই প্রেসিডেন্ট হবে। আমাদের পার্লামেন্টারি সিস্টেমে ক্ষমতার বিকেন্দ্রীকরণে কোনো সুযোগ নেই। প্রকারান্তরে এটাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রীর ক্ষমতায় মানে সব ফাইনাল থিং। এইটা কিন্তু আসলে সব পার্লামেন্টারি গণতন্ত্রের সাথে যায় না। পার্লামেন্টের গণতন্ত্রের মূল বিষয়টা হলো ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার। আমরা জানি যে অ্যাবসলিউট পাওয়ার মেক্স অ্যাবসলিউট ডিক্টেটর। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীদেরকে অতীতে একচ্ছত্র ক্ষমতা দিয়ে তাদেরকে ডিক্টেটর বানিয়ে দেওয়া হয়েছিল, এবং 15 সংশোধনের মাধ্যমে এটাকে সাংবিধানিক রূপ পর্যন্ত দেওয়া হয়েছিল। দেখেন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় যে বিএনপি তাদের যে সর্বোচ্চ বডিতে আলোচনা করে তাদের সর্বোচ্চ যে ব্যক্তি আছে তার হাতে ক্ষমতা তুলে দিবে যে আপনি যাকে বলবেন তিনি প্রেসিডেন্ট হবেন। এই মুহূর্তে আসলে অন্য কোনো উপায় না কি না, আছে? অন্য কোনো উপায় যেটা ওনারা নির্ধারণ করবেন। এটা এই কালচারটা, রাজনৈতিক কালচারটা আসলে খুব ভালো কালচার না। এখানে কিন্তু গণতন্ত্রে যেটি আবু আমরা আলম শহীদ খান বলছিলেন না, যে আমি মানে যেটা অন্য বলতে চাই, আমি উপায় শেষ করতে গেলেও চাই। তো আসলে বিএনপি বিএনপি যাকে দেবে, করবে, বিএনপি তিনি যাকে দিবে নির্বাচিত সে হবেন। ঠিকই আছে, বিএনপি এজ এ পার্টি ডিসিশন নিক, কিন্তু ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে যায় এটাই ডিক্টেটরশিপের পথ, ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করে। এটা আমরা অতীতে দেখেছি। এটা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। এখানে জুলাই সনদ যেটা হয়েছে সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, এবং সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়ে ক্ষমতার ভারসাম্য রাখার কথাও কিন্তু বলা হয়েছে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী। এখন যদি বিএনপি এখান থেকে ইউটার্ন নেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না ওনাদের জন্য, যেহেতু ওনারা বলছেন জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। যেমন ধরেন আপনার এই যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, একটু আসবো আপনার কাছে। আমি একটু এই উত্তরটা নেই। শহীদুল ইসলাম বাবুল, আপনার আসলে ইউটার্ন নিচ্ছেন, মানে ইউটার্ন নেওয়ার মধ্যে দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করছে? না, বিএনপি এটা করবে না। বিএনপি বহুবার ক্ষমতায় ছিল, দিস ইজ নট ফার্স্ট টাইম। এর আগেও 3বার 4বার বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি কখনোই গণবিরোধী কোনো ভূমিকা পালন করেনি। বিএনপি না, আমার যেটা কথা ছিল, আপনারা কেন সকল কিছু তারেক রহমানের হাতে ছেড়ে দিবেন? এটা আপনারা একটা বডি হিসেবে সেটা আপনার দলেও আপনি আমরা তো পার্লামেন্ট আমরা আমাদের আমি আমাদের যেটা হাতে বলেন সবাই এই ছেড়ে তুমি দিবেন। বসো, কারো গলা ধাক্কা দিয়ে দেন, কারো সর থাপুর মেরে দেন, এটাও তো দেখছি যখন আমরা রাস্তার decision মধ্যে। নেই, এটা এই খুব পরশুদিনও দেখলাম decision এর একজন বিষয়। এমপি কে না। উনি গালের মধ্যে সর না, বসায় কেউ দিয়েছেন। যদি সীমা লঙ্ঘন করে সেখানে না। পুলিশের সাথে যে ধাক্কাধাক্কিটা হচ্ছিল, না, উনি আমার রাইটলি কথা- পরিস্থিতি না, কন্ট্রোল না, করার না, জন্য না, 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 না। ওনার নিজের দলের No, এমপি কে উনি কন্ট্রোল আমার করেছেন। কথা শুনুন। পরবর্তীতে উনি তাকে ডেকে নাজিব আবার ভাই, বলেছেন কেন গলা ধাক্কা নাজিব দিয়েছেন। ভাই, নাজিব কিন্তু ভাই, আমাদের আমি কোনো বলি, সিদ্ধান্ত কোনো একক ব্যক্তি নেয় আমি না, বলি, বডিতে বসে আমি সিদ্ধান্ত বলি, নেওয়া হয়। এটা- আজকেও আমাদের প্রেসিডেন্ট যে প্রার্থী দেওয়া হয়েছে আমরা কিন্তু বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা। এটা তো আমরা বলতে পারতাম যে শফিকুর রহমান সাহেবের হাতে দিয়ে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে আচ্ছা, দিলেন। এটা তো দেওয়া আমার হয়নি। কথাটা বলতে পারি নাই আমি। এটা আমাদের কালচারে খুব যে খারাপ, একজন বয়োজ্যেষ্ঠ নেতা একজন তরুণ নেতাকে বসে দিচ্ছেন, বাট উনি একজন এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, রাস্তার এবং কি মধ্যে রাজনৈতিক মিডিয়ার দলের সামনে, হ্যাঁ, এটা করা যায় কিনা এটাও একটা প্রশ্ন, এইটাও একটা প্রশ্ন। কিন্তু আমরা তো করি না। প্রত্যেকের মর্যাদা আছে, সম্মান আছে। হতে পারে আপনার দলের লোক, বাট ওনাকে অনেক মানুষ ভোট দিয়েছে, তাদেরও মর্যাদার প্রশ্ন আছে। এটা তো সেই জন্য আপনি দুটো বিশ্ব দিলে ধরতে পারবেন। আপনি এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অবশ্যই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, জুলাই সনদ, এটা প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকার করেছেন যে উনি এটা করবেন। এবং তারপরে আপনার এই যে মানে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া, আমার মনে হয় বিএনপি আমি যতগুলো সিদ্ধান্ত দেখেছি, আমার পার্টি, আমি একটা সংগঠন করি, অঙ্গ সংগঠন করি, আমার পার্টির চেয়ারম্যানের সাথে আমি যত মিটিং করেছি, বসেছি, উনি কিন্তু মতামত শোনেন এবং সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি মানে কালেকটিভ সিদ্ধান্ত
সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। উনি একা কোনো সিদ্ধান্ত কখনোই আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমি দেখিনি। এখন ঠিক আছে, আমরা আমাদের দলের লিডারশিপ আমরা মনে করেছি, আস্থা করেছি ওনার উপরে, আমরা ওনাকে দিয়েছি এবং আমাদের সিদ্ধান্তটা হয়তো আমরা জানিয়ে দিয়েছি ওনাকে, উনি সেই সিদ্ধান্তটা ঘোষণা করবেন একটা পর্যায়ে। এইটা নিয়ে দলের মধ্য থেকে কোনো রকম মানে কি বলবো মানে কারো কোনো উষ্মা বা কারো কোনো ক্ষোভ বা কারো অভিমান এরকমও তো কোনো প্রকাশিত হয় নাই আমি মনে করছি। তো যাই হোক, সেটা আরও আপনি যেটা বলছেন যে একেবারে গণতান্ত্রিকভাবে একবারে, সেটা সব দলেই যে কোনো দলে জামাত ইসলামী হয়েছে এরকম কোনো নজির আমরা দেখি নাই, বা অন্য রাজনৈতিক দলে হয়েছে ওরকমও আমরা দেখিনি। তো হোক, সেটা হলে ভালো, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। আমাদের বক্তব্য হলো এই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনি দেখবেন যে ভালো সিলেকশনটাই হবে ইনশাআল্লাহ। সেই সিলেকশনটা কি জামায়াত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দল সহজভাবে মেনে নিবে? ব্যারিস্টার নাজিবুর রহমান, একদম ছোট করে। মানে ওনাদের সিদ্ধান্ত আমরা মেনে নিব কিনা? যেভাবে ওনারা তো বলছেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই হবেন। হ্যাঁ, অবশ্যই নির্বাচন হয়ে হতে হবে। আমাদের কথা হলো যে নির্বাচন হয়ে হতে হবে। আমাদের কথা হলো যদি 70 অনুচ্ছেদকে বাতিল করে সংসদ সদস্যদের সেই সময়টা কি আর এখন আছে? অবাধ অবশ্যই আছে। 20 তারিখে আপনার একটা সংশোধনী বিল আনতে খুব বেশি সময় লাগে না। আবু আলম শহীদ খান, সেই সম্ভাবনা আদৌ আছে বাংলাদেশের রাজনীতিতে? না, সেই সম্ভাবনা নাই। আর যে রাজনৈতিক গণতন্ত্রের কথা আমরা আলোচনা করছি, এটার উত্তর হলো যে আপনি এরকম লিখিত পড়িত কোনো গণতন্ত্র হবে না। আপনি যদি রাজনৈতিক দলগুলোর মগজে পরিবর্তন না হয়, তাহলে আপনি যেটাই লিখবেন ওইটা কাজ হবে না। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ব্রিটেনের রানীর কী ক্ষমতা আছে, তার মধ্যে তাদের প্রধানমন্ত্রী চেঞ্জ হলো না? গত কয়েক বছরে আপনি দেখছেন না, নিজের দল থেকে চ্যালেঞ্জ হয় এবং প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত রিজাইন করে, নতুন নেতা তৈরি হয়। তা আপনি ওইখানে যেতে হলে তো আপনার সময় লাগবে। বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত আমরা ওখানে যেতে পারিনি। আমি জানি না জামাতে ইসলাম তাদের অভ্যন্তরীণ দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র কি চর্চা করে, আমি জানি 3 বছর পর পর আমাদের নির্বাচন। না, আমি জানি না। আপনি নির্বাচন, এটা জানার কথা তো আপনার। আপনি নির্বাচন করছেন সেটা ঠিক আছে, নির্বাচনের ব্যাকগ্রাউন্ডে কি আছে, পুতুল নাচ আছে কিনা এটা তো আমি জানি না। অবশ্যই থাকতেই পারে। আপনার অবশ্যই আমির করবেন, আপনি যেভাবে নির্বাচন করেন করতে পারেন। আপনি জামাত তো না, জামাত ইজ এ পার্টি না, জামাত ইজ এ পার্টি যেটা ক্যাডার বেস। আপনার ক্যাডার আছে, আপনি একটা মানে পর্যায়ে একজনকে সমর্থক থেকে উপরে উঠতে হলে আপনার কত 4-5 ধাপ অতিক্রম করতে হয়, কি আছে আপনারা তো জানেন। শুধু এগুলো আমরা আলোচনা করার দরকার নেই। এরপরে ওই পার্টিতে ডেমোক্রেসি, এটা কঠিন শোনা, ওইটা কমিউনিস্ট পার্টির ডেমোক্রেসির মতো। যে যদি কমিউনিস্ট পার্টির নেতা কেউ বলে, পুতিন যদি বলে আমি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। আমাদের প্রত্যেকটা বডিতে প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়। আমাদের মজলিসে শুরা আছে, আমাদের কর্ম পরিষদ আছে, নির্বাহী আছে, প্রত্যেকটা ফোরাম নির্বাচিত ফোরাম এবং প্রসিডিওর মেনে আমাদের প্রতি 3 বছর পর পর ইলেকশন হয়। ইলেকশনে গত 20 বছরে 3 থেকে 4 জন নামের নির্বাচন। সব রাজনৈতিক দলে গণতন্ত্র ফিরে আসুক, রাজনীতিতে নতুন দোস্তি আসুক কিংবা নতুন চমক আসুক, সেটি বাংলাদেশের জনগণের পক্ষে থাকুক, এই প্রত্যাশা রাখতে চাই। শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার নাজিবুর রহমান, আবু আলম মোহাম্মদ শহীদ খান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান। ডিবিসির সঙ্গেই থাকুন।